সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো, বোঝার চেষ্টা করব পরিসংখ্যান নিয়ে। পরিসংখ্যানের এটা প্রথম ক্লাস, নবম দশম শ্রেণীর জন্য পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে পরিসংখ্যান পারলে পাস করা সহজ বা পাস নিশ্চিত বলা যায়, কারণ 23-এ পাস হইলে পরিসংখ্যানে দুইটা দেওয়ার অঙ্ক দেওয়ার সুযোগ থাকে, সৃজনশীল দুইটাই 20। ওকে, আমরা পরিসংখ্যান নিয়ে আলোচনা করি। পরিসংখ্যান কি? যদি প্রশ্ন করা হয় পরিসংখ্যান কি, তার উত্তরটা মোটামুটি এরকম: পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান যেখানে কোনো বিষয়ের তথ্য সংগ্রহ, শ্রেণীবিন্যাস, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয় যাতে সেই তথ্য থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। অর্থাৎ এলোমেলো ডেটা থেকে সঠিক তথ্য নেওয়ার জন্য প্রথমে তথ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগ্রহ, সেই তথ্যকে শ্রেণীবিন্যাস, সেটা উপস্থাপন, সারণী চার্টের মাধ্যমে উপস্থাপন, এবং সেটা বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয়। সেই ব্যাখ্যা বিশ্লেষণ থেকে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। অর্থাৎ পরিসংখ্যান আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কিছু উদাহরণ দেখা যাক। উদাহরণ 1, একটি স্কুলের ছাত্রদের নম্বর সংগ্রহ করে গড় নম্বর বের করা হয়। বা একটা স্কুলের পাশের হার বের করতে হবে, সেই তাদের ছাত্রছাত্রীদের নম্বর সংগ্রহ করে সেটা থেকে বিভিন্ন তথ্য বের করা হয়, সেটা একটা পরিসংখ্যানের উদাহরণ। একটা এলাকার বা একটা দেশের জনসংখ্যার হ্রাস বা বৃদ্ধি, সেটা পরিসংখ্যান থেকে জানা যায়। পরীক্ষার ফলাফল থেকে পাশের হার নির্ণয়, গ্রেড, জিপিএ, সেটাও পরিসংখ্যানের বিষয়। এখন পরিসংখ্যানের মূল ধাপসমূহ। পরিসংখ্যান করতে কোন কোন ধাপ অনুসরণ করা হয়? পরিসংখ্যানের পুরো প্রক্রিয়া সাধারণত 5টি প্রধান ধাপের মধ্য দিয়ে যায়। প্রথম ধাপ উপাত্ত সংগ্রহ, ডেটা কালেকশন যেটাকে বলে। কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। তারপর উপাত্তর বিন্যাস, ডেটা অর্গানাইজেশন। তথ্য সংগ্রহ করার পর সেটাকে একটু বিন্যাস করতে হবে, একটু সাজানো গুছানোর দরকার হয়। সংগৃহীত তথ্যগুলোকে একটি সুশৃঙ্খল কাঠামোতে সাজানো। তারপর তথ্য সাজানোর পর এটা বিশ্লেষণ করতে হবে, অ্যানালাইসিস। তথ্যের ভেতর লুকিয়ে থাকা প্যাটার্ন বা বৈশিষ্ট্য খুঁজে বের করা। 4 নম্বরে ব্যাখ্যা প্রদান, ইন্টারপ্রিটেশন। বিশ্লেষণ করা তথ্যের ভিত্তিতে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো। আর উপস্থাপন, সেটাকে প্রেজেন্টেশন করতে হবে, টেবিল, চার্ট বা গ্রাফের মাধ্যমে তথ্যগুলোকে সহজে বোঝার উপযোগী করে প্রকাশ করা। এই 5টা ধাপ। পরিসংখ্যান আসলে কেন গুরুত্বপূর্ণ? আমরা পরিসংখ্যান কেন শিখব? আমাদের কি খায় দেওয়ার কোনো কাজ নাই এত কিছু থাকতে পরিসংখ্যান কেন শিখতে হবে? পরিসংখ্যান কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু কথা বলি। পরিসংখ্যান আমাদের অনিশ্চয়তার মাঝে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যেমন হতে পারে ভবিষ্যৎবাণী করা। গত কয়েক বছর আবহাওয়ার উপাত্ত বিশ্লেষণ করে আগামীকাল বৃষ্টির পূর্বাভাস দেওয়া যাবে, সেটা পরিসংখ্যান থেকে জানা যায়। অথবা কোনো একটা খেলা হইলো, এই খেলায় দুইটা দলের মধ্যে তাদের পূর্ববর্তী বিভিন্ন ম্যাচের তাদের যে ফলাফল হচ্ছে সেই ডাটা বিশ্লেষণ করে একটা প্রেডিকশন করা যায় যে এটা কোন দল জিততে পারে, সম্ভাবনা কত। অনেক সময় সেটা সঠিক হয়। সেই ভবিষ্যৎবাণী পরিসংখ্যানে সাহায্য করা হয়। নীতি নির্ধারণ, একটা দেশের জনসংখ্যা কি অবস্থায় আছে, কীরকম আছে, বিভিন্ন খাতে যে বাজেট দেওয়া হবে সেটা বাজেট কেমনি এমনি দেবে না, দেশের জনসংখ্যার কি অবস্থা সেটার উপর বিশ্লেষণ করে সেই পরিসংখ্যানের তথ্যের ভিত্তিতে নীতি নির্ধারণ করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসা, কোনো পণ্যের চাহিদা বাজারে কেমন তা বুঝতে ব্যবসায়ীরা পরিসংখ্যান ব্যবহার করেন। হ্যাঁ, এটা বিজনেসে ব্যবহার করা হয় যে এই পণ্যটা বাজারে লঞ্চ করার আগে কেমন চাহিদা হতে পারে, থাকতে পারে, এটা বিভিন্ন জরিপ চালানো হয়। পরিসংখ্যান। অর্থাৎ পরিসংখ্যান হলো এমন একটি ভাষা যা দিয়ে আমরা তথ্যের গোলকধাঁধায় সত্যকে খুঁজে পাই।
পরিসংখ্যান হলো এমন একটি ভাষা যা দিয়ে আমরা তথ্যের গোলকধাঁধায় সত্যকে খুঁজে পাই। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন আমরা পরিসংখ্যানে পড়তে গেলে আমাদের যে বিষয়টা সামনে আসে এটা হলো চলক। চলক কি? চলক হলো উপাত্তের পরিবর্তনশীল সংখ্যাসূচক মান, যে মানগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয় সেগুলো হলো চলক। আর ধ্রুবক যেটার মান স্থায়ী, কখনো পরিবর্তন হয় না। এই চলক আবার দুই রকমের হয়ে থাকে, সেটা হলো বিচ্ছিন্ন চলক ডিসক্রিট ভেরিয়েবল, অবিচ্ছিন্ন চলক কন্টিনিউয়াস ভেরিয়েবল। এটা নিয়ে পরীক্ষাতে এমসিকিউ থাকে, আবার কিছু গ্রাফ চার্টের সময় অবিচ্ছিন্ন চলকে রূপান্তর করে নিতে হয়, তো একটু ধারণা থাকা দরকার এটা। আচ্ছা, যে চলকের মান পূর্ণ সংখ্যা হয় সেটা হলো বিচ্ছিন্ন চলক। উদাহরণ, একটা পরিবারের জনসংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না। 2 জন হবে, 3 জন হবে, 4 জন হবে, 5 জন হবে, পূর্ণ সংখ্যা হবে। কোনো পরিবারের জনসংখ্যা কি 2.5 জন হতে পারে? 3.5 জন? না, এটা সম্ভব না। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো ভগ্নাংশ সম্ভব না, পূর্ণ সংখ্যায় হয়। সেই চলকগুলো হলো বিচ্ছিন্ন চলক। ঠিক উল্টাভাবে অবিচ্ছিন্ন চলক হলো যেগুলোর মান ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সহ যে কোনো মান গ্রহণ করতে পারে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। যেমন মানুষের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, 5.4 ফুট, 65.5 কেজি। তাপমাত্রাও ভগ্নাংশ আসতে পারে। তো এগুলো হলো অবিচ্ছিন্ন চলক। আচ্ছা, পরিসংখ্যানে গণসংখ্যা জিনিসটা কি আমরা এখন বোঝার চেষ্টা করব। পরিসংখ্যানে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট উপাত্ত বা তথ্য সারিতে কোনো একটি মান বা সংখ্যা কতবার আছে, সহজ কথা একটি সংখ্যা কতবার পুনরাবৃত্তি হয়েছে তার হিসাবই হলো গণসংখ্যা। কোনো একটা সংখ্যা ওই ডাটা সেটের ভিতরে কতবার আছে সেটা হলো তার ফ্রিকোয়েন্সি। একটা উদাহরণ দেখা যাক। গণসংখ্যার মূল বিষয়গুলো কী কী সেগুলো আমরা একটু জানি। পুনরাবৃত্তি, কোনো তথ্য সংগ্রহ করলে দেখা যায় কিছু সংখ্যা একাধিকবার আসে। যেমন একটা পরীক্ষায় 5 জন শিক্ষার্থীর নম্বর 80, 70, 80, 90, 90, 70 এরা আছে। 80, 70, 80, 90, 70। এখানে 80 এর গণসংখ্যা কত? 80 সংখ্যাটা 2 বার আছে, 1, 2, 2 বার আছে, তাহলে 80 এর গণসংখ্যা হলো 2। এটাই, অর্থাৎ একটা সংখ্যা কতবার আছে, কতবার পুনরাবৃত্তি করছে সেটাই হলো তার গণসংখ্যা। তারপর ট্যালিমার্ক। এই ট্যালিমার্কটা হলো হিসাবের সুবিধার জন্য গণসংখ্যা কতবার আছে সেটা হিসাব রাখার জন্য সহজে লম্বালম্বি দাগ দেওয়া হয়। 4টা হলে পরে একটা একটু কোনা একটু আড়াআড়িভাবে দাগ দেওয়া হয় 5টা পূর্ণ করার জন্য। প্রতি 5 দাগের জন্য 4টি লম্বালম্বি দাগের উপর একটি আড়াআড়ি দাগ কাটা হয়। এই দাগগুলো গুণে চূড়ান্ত গণসংখ্যা লেখা হয়। ট্যালিমার্ক, এটা ট্যালিমার্কের একটা উদাহরণ দেখা যায়, যেমন যখন বিল্ডিংয়ের কাজ করা হয়, ছাদ ঢালাই দেওয়া হয়, এগুলো সিমেন্ট বালু খোয়া যখন মিক্সড করা হয় তখন হিসাব কয়টা খোয়া গেল কয়টা বালি গেল এটা হিসাব করার জন্য এরকম খাড়া খাড়া দাগ দিয়ে হিসাব রাখে। ঠিক ট্যালিটা ওই রকম কাজেই লাগে। হ্যাঁ, উপস্থাপন, এটাকে উপস্থাপন করার সময় এই গণসংখ্যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আমরা যখন বিভিন্ন চার্ট টার্ট করবো, সামনে সারণী তৈরি করব, তখন এফ সংখ্যাটা ব্যবহার করব এই গণসংখ্যাটার ওইখানে এফ, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয় আর কি। এখন গণসংখ্যা নিবেশন সারণীটা কি? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল।
টেবল। গণসংখ্যা নিবেশন সারণী হলো পরিসংখ্যানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে অবিন্যস্ত বা এলোমেলো উপাত্তসমূহকে নির্দিষ্ট শ্রেণী বা বৈশিষ্ট্য অনুযায়ী সাজিয়ে একটি সংক্ষিপ্ত তালিকায় উপস্থাপন করা হয়। যা কিছু এলোমেলো তথ্য আছে, ডেটা আছে, সেটাকে কিছু বোঝা যাচ্ছে না, সেটাকে তথ্যকে একটু সাজানো গোছানো ছক আকারে করা, একটা নিয়ম অনুযায়ী প্যাটার্ন তৈরি করা, সেটা হলো গণসংখ্যার সারণী। কোনোটা কতবার আছে গণসংখ্যা নিয়ে এর আগের স্লাইডে যেটা আমরা দেখলাম, সেটা নিয়ে একটা চার্ট তৈরি করা, সারণী তৈরি করা, সেটাই হলো গণসংখ্যার সারণী। গণসংখ্যা নিয়ে একটা সারণী তৈরি করলে সেটাই গণসংখ্যার সারণী হয়, সোজাভাবে বুঝলে। সহজ কথা এটাই, কোনো তথ্যের সাথে একটি নির্দিষ্ট মান কতবার আছে তা যখন টেবিলের মাধ্যমে দেখানো হয় তখন তাকে গণসংখ্যা নিবেশন সারণী বলে। এটাই। হ্যাঁ, সারণীর ছবি আমরা একটা ছবি দেখতে পাইতেছি। এটা হলো গণসংখ্যা নিবেশন সারণী, শ্রেণীব্যাপ্তি থাকে, এই ওই কয়টা আছে এটা ট্যালি দাগ দাগ দেওয়া হয় প্রথমে, তারপরে দাগ গুণা লেখা হয় যে সেটা কতবার আছে। গণসংখ্যা, গঠন সংখ্যা, ট্যালি সবই বলা যেতে পারে এটাকে। আচ্ছা, গণসংখ্যা নিবেশন সারণীর প্রয়োজনীয়তা কি? তথ্য বিশ্লেষণ এই সারণী ব্যবহার অপরিহার্য। এর প্রধান কারণগুলো হলো, এই গণসংখ্যা সারণী আমরা কেন তৈরি করি তার কারণগুলো আমরা এখন একটু দেখব। বিশাল উপাত্তকে সংক্ষিপ্ত করা, অনেক বড় এবং জটিল ডেটা সেটকে অল্প জায়গায় সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এই সারণী ব্যবহার করা হয়। তুলনামূলক বিশ্লেষণ, একটি ভিন্ন শ্রেণীর মধ্যে তুলনা করা সহজ হয়, যেমন কোন শ্রেণীতে সংখ্যা সবচেয়ে বেশি বা কম, তুলনা করার জন্য গণসংখ্যা সারণী লাগে। এছাড়া প্রবণতা বোঝা, তথ্যের প্যাটার্ন চিহ্নিত করার জন্য গণসংখ্যা সারণী দরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের পরিসংখ্যানে বিভিন্ন সময় চিত্র আর্ট করতে হয়, হিস্টোগ্রাম, আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা অঙ্কন করতে এই সারণীর সাহায্য নেওয়া হয়। সারণী দেখে এই চিত্রগুলা অঙ্কন করা হয়। চিত্রগুলা আর্ট করতে সারণী লাগে একটা। ওকে, গড়, মধ্যক বা প্রচুরকের মতো গাণিতিক হিসাবগুলো দ্রুত করার জন্য এটা সারণীর প্রয়োজন হয়, প্রথম ধাপ হিসেবে কাজ করে। যখন গড় নির্ণয় করতে বলে তখন এই সারণীটা একটু রেডি করে নিতে হয়। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে ওই রকম, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রেও লাগে। তো সারণী খুবই, গণসংখ্যা নিবেশন সারণী খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে গণসংখ্যা কি, এটাও আলোচনা করা হয়েছে। এখানে কি কি থাকে, শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন আর গণসংখ্যা, কতবার পুনরাবৃত্তি হয়েছে সংখ্যাটা, ওইটা কিছু উদাহরণ আছে। যাই হোক, এটা আলোচনা করা হয়ে গেছে অলরেডি। এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম সেই আলোচনার একটু গ্রাফিক্যাল উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে আমি উপাত্তের সংক্ষিপ্তকরণ, তুলনামূলক বিশ্লেষণ, ওই সারণী থেকে চিত্র অঙ্কন করা হয়, আয়তলেখ, পাইচিত্র, তারপর সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া যায় সহজে। এই তো, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক করব। এটা বইয়ের উদাহরণ 1 অঙ্ক। কোন এক শীতের মৌসুমে শ্রীমঙ্গলে, যেখানে ভালো শীত পড়ে, জানুয়ারি মাসের 31 দিনের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে নিচে দেওয়া হলো। এক এক দিন এক এক রকম তাপমাত্রা ছিল, সেই তাপমাত্রার একটা তালিকা দেওয়া হয়েছে 31 দিনের। এখন বলা হলো যে এর একটা গণসংখ্যার সারণী তৈরি করা। আমরা তো এতক্ষণ জানলাম গণসংখ্যা কি, এতক্ষণ যে থিওরিগুলো নিয়ে আলোচনা করলাম সেটা নিয়ে আমরা এখন এইটার সমাধান করার চেষ্টা করব। গণসংখ্যা বলতে কোনো একটা সংখ্যা কতবার রিপিট হয়েছে, এটা চার্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। তো এটা করার মাধ্যমে আমরা এতক্ষণের থিওরিটার একটা বাস্তব প্রয়োগ দেখব। এই গণসংখ্যা সারণী তৈরি করার কতগুলো ধাপ আছে, আমি ধাপ ভিত্তিক দেখাবো যাতে পরবর্তীতে এরকম আরও অঙ্ক করার সময় বিষয়টা মাথায় থাকে যে কোনটার পর কোনটা করতে হবে, কীভাবে করতে হবে। ধাপ নাম্বার 1, ক্ষুদ্রতম ও বৃহত্তম নির্ণয় করতে হবে। কোনটা ক্ষুদ্রতম কোনটা বৃহত্তম সংখ্যা, এই যে ডেটা সেট আছে তার ভিতর থেকে ক্ষুদ্রতম কত আছে, বৃহত্তম কত আছে, এরকম আমি একটু
দেখা এটা অনেকে হিসাব করতে যে এলোমেলো চিন্তা করে ফেলে, তখন সমস্যা হয়ে যায়। একটা ধারাবাহিকতা অবলম্বন করা যায় অ্যালগোরিদমের মতো। কম্পিউটার যেরকম অ্যালগোরিদম ভিত্তিক কাজ করে, সেরকম একটা অ্যালগোরিদম হলো যে প্রথমে আমরা যেটা পাবো ওইটাকে আমরা ধরে নেব যে ক্ষুদ্রতম বা বৃহত্তম যেটা আমরা খুঁজতেছি ওইটাকেই ধরে নেব। তারপর আমরা দেখব তার পরবর্তীতে ডাটা কত আছে। আমরা প্রথমে যদি ক্ষুদ্রতম ধরে নিই 14, ধরি এটা ক্ষুদ্রতম 14-এর চেয়ে ছোটো কি আছে কিনা ওইটাই আমরা ধরবো। ও যখন 14-এর চেয়ে ছোট 13 পেয়ে গেলাম, তারপর বাকি সব ভুলে গেলাম। ও 12 এটা ছোট, 12 12 12 10 আরও ছোট, 10 10 10, 10-এর ছোট কোথায় আছে? 9, হ্যাঁ 9 আরও ছোট, 8 আরও ছোট, 8 8 8-এর চেয়ে ছোট কে আছে? 8-এর চেয়ে ছোট 7 আছে। ও 6 আরও ছোট, আরও ছোট, 6-এর ছোট নাই, তাহলে 6 সর্বোচ্চ ছোট। তাহলে আমরা লিখতে পারি এখানে ক্ষুদ্রতম তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস। এখন বৃহত্তম তাপমাত্রা বের করতে হবে। বৃহত্তম 14-এর চেয়ে প্রথমে দেখছি এই ধরি বৃহত্তম 14-এর চেয়ে বড় কে আছে? কে আছে 14-এর চেয়ে বড়? আছে কি? নাই। তাহলে 14 সবচেয়ে বড়। তাহলে বৃহত্তম তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, এটা লিখে ফেললাম। এখন ক্ষুদ্রতম আর বৃহত্তম বের করার পর এদের উপাত্তের পরিসর, মানে কত থেকে শুরু কততে শেষ, এটা আমাদের একটু জানা লাগবে। তো এটা পরিসর বের করার একটা ফর্মুলা আছে, সেটা হলো বড়টাতে ছোটটা বাদ দেওয়ার পর 1 যোগ করতে হবে। পরিসর বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান প্লাস 1। আচ্ছা, আমরা বৃহত্তমের জায়গায় 14 বসাবো, ক্ষুদ্রতমের জায়গায় 6 বসাবো, তারপর তার সাথে যে রেজাল্ট আসবে তার সাথে 1 যোগ করব। ওকে, করে ফেলি। পরিসর 14 মাইনাস 6 প্লাস 1 ইকুয়াল টু 9। ওকে, ধাপ 3, শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা নির্ধারণ করতে হবে। তৃতীয় ধাপে আমরা করব কি, আমরা শ্রেণী সংখ্যা নির্ধারণ করব। আমরা যে সারণীটা তৈরি করব, এখানে কয়টা রো হবে, কয়টা অর্থাৎ শ্রেণী সংখ্যা হবে, সেটা আমরা আগেই বের করে ফেলবো। শ্রেণী ব্যবধান ও শ্রেণী সংখ্যা, আমরা শ্রেণী ব্যবধান ধরে নেব। অঙ্কে যদি বলা থাকে যে এত শ্রেণী ব্যবধান ধরে নিই, তাহলে ওইটাই ধরতে হবে। আর যেহেতু বলা নাই, আর এর ব্যবধান খুব বেশি না, নয়, অনেক এর ক্ষেত্রে 10 ব্যবধান ধরে, 5 ধরে, এই ক্ষেত্রে তো ব্যবধানই নয়, তো এই ক্ষেত্রে 3 ধরতে পারি আমরা। ধরা হলো শ্রেণী ব্যবধান 3। প্রতিটা শ্রেণীর ব্যবধান থাকবে 3 করে। তাহলে শ্রেণী সংখ্যা কয়টা লাগবে? যেটা আমাদের 9/3, এটা হলো শ্রেণী সংখ্যা। পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, এটা হলো ফর্মুলা। এই যে পরিসর কত পাবো আমরা, আর কত শ্রেণী ব্যবধান ধরছি, পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ দেব, যেটা পাবো সেটাই 3। এই ক্ষেত্রে যদি দশমিক থাকতো, ধরি আমরা 3.24 এরকম থাকতো, তাহলে আমরা কয়টা ঘর নিতাম? সর্বসম ঘর তো আর ভাঙা ঘর নেওয়া যায় না, এই জন্যে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নেব। 3-র পর দশমিক কিছু থাকলে আমরা 4 ধরে নিতাম, কিন্তু এখন দশমিক নাই, সুতরাং আমাদের ঘর 3টাই লাগবে। আচ্ছা, গণসংখ্যা বা ধাপ 4, গণসংখ্যা বা গঠন সংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করে। এখন আমাদের সারণী তৈরি করতে হবে। সারণী তৈরি করার জন্য আমাদের যে তথ্যগুলো লাগবে আমরা এই পাশে বের করে ফেলছি। এখন সারণী তৈরি করব। প্রথমে আমাদের 3টা রো লাগবে, আর হেডিং লেখার জন্য, নিচে মোট লেখার জন্য একটু বেশি লাগতে পারে। তো আমরা ঘরটা করে নিলাম। আমি একটু এই পাশে সরে আসি যাতে এই সারণীটা দেখা যায়। Ctrl+3। হ্যাঁ, আমি এখন একটু এই পাশে সরে আসলাম। এখন মনে হয় দেখা যাচ্ছে সারণীটা। তাপমাত্রা দেওয়া আছে, এটা সেলসিয়াসে তাপমাত্রা দেওয়া আছে। এখানে আমরা ব্যবধানগুলো নিতে থাকবো, এই ঘরগুলোতে ট্যালি চিহ্ন। এই পাশে গণসংখ্যা, গঠন সংখ্যা, 3টা ঘর আছে, 1 2 3, 3টা ঘর লাগবে। এখন আমরা এই শ্রেণীর ব্যবধানটা একটু লিখে ফেলি। 3 করে প্রথমে 6 থেকে 8, আমাদের সর্বনিম্ন 6 ছিল, 6 6 7 8, 3টা হইলো। তারপরে হবে 9 থেকে কত হবে? 11, এখানেও ব্যবধান 3। তারপর 12 থেকে 14। আচ্ছা, এখন আমরা এই মানগুলা এই কোন রেঞ্জের ভিতরে পড়ে, কোন শ্রেণীব্যাপ্তির মধ্যে পড়ে,
শ্রেণী ব্যবধান শ্রেণীর সংখ্যার মধ্যে পড়ে আর কি, এটা আমরা এখন বের করব। 6 থেকে 8, 9 থেকে 11, 12 থেকে 14। আচ্ছা, এই যে 14, এটা কোথায় পড়বে? 14 তো 12 থেকে 14 এই ঘরে পড়ে না, তাহলে এখানে একটা ট্যালি চিহ্ন দিতে হবে। ওকে, আমরা 14কে এই ঘরের 14-এর জন্য এটা একটু কেটে দিলাম, কাটা দরকার নেই, আমি বোঝানোর জন্য বলতেছি। এই 14 জন্য এখানে একটা ট্যালি চিহ্ন দিলাম। তারপরে এই 14-এর জন্য এইখানে আরেকটা পড়বে ট্যালি চিহ্ন। এই 14-এর জন্য এইখানেই পড়ে এটা। 13 কোন ঘরে পড়ে? এই ঘরেই পড়ে, আরেকটা ট্যালি চিহ্ন নিলাম। 12, এই 12টাও এই ঘরেই, এই রেঞ্জেই পড়ে। তো এই ঘরে যেহেতু 4টা হয়ে গেছে, পঞ্চম পেলে একটু ট্যালি চিহ্ন আড়াআড়ি দিতে হয়, 5টা একটা বান্ডেল তৈরি করা। 13 এইখানেই পড়তেছে। তারপর 10 এই ঘরে পড়ে, এই যেটি 9 থেকে 11-র যে ব্যবধানটা আছে ওইখানে। হ্যাঁ, 10 ওইখানেই পড়বে। তারপর 11-র জন্য এইখানেই পড়বে। এই 12-র জন্যও এই ঘরে পড়বে এটা। 11 এই ঘরে পড়বে। তারপরে এই 10-এর জন্য এই ঘরে, 4টা হয়ে গেছে, 5টা। 9 এই ঘরে। 8 এখানে পড়বে। এই 9 তাহলে এই যে 9 থেকে 11 যেটা এখানে পড়বে। তো এই 11 এই ঘরে পড়বে। 10 এই ঘরেই পড়বে। তারপর এই 10-এর জন্য ওইখানেই। এই 8 প্রথম শ্রেণীর ব্যবধান যেটা সেখানে পড়বে। এই 9 এইখানে পড়বে। 7 এই ঘরে। এই 6-এর জন্য এই ঘরেই তো পড়বে। 6-এর জন্য এই ঘরে ট্যালিটা পড়বে। এই 6-এর জন্য এইখানে। বোঝা যাচ্ছে 6 খুব ইজি, একইভাবে সবগুলো ট্যালি দিতে থাকি আমরা। এই 7 এই ঘরে। 8 এই ঘরে। 9-এর জন্য এই ঘরে পড়ে, এটা এই ঘরে একটা ট্যালি চিহ্ন দিলাম। এই আরেকটা 9 আছে, এই ঘরে পড়বে। 8-এর জন্য এই ঘরে এটা ট্যালি চিহ্ন দেওয়া হলো। তারপর 7-এর জন্য এইখানে। আচ্ছা, এই ট্যালি চিহ্নটার পর এখন আমরা হিসাব করব কতবার করছে এটা। 5, 10, 11। ওকে, এখানে আমাদের 11 লিখতে হবে, লিখলাম 11। তাহলে 5, 10 আর 3টা আছে, তাহলে 13টা, এখানে 13 লিখবো আমরা। 13, 5 আর 2, 7, এখানে 7 লিখবো। তাহলে 11, 13, 7, এখানে হবে মোট 31 দিন। এটা হলো একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। খুবই সোজা। এখন আমার মনে হয় এতক্ষণ যে থিওরিগুলো পড়লাম, ট্যালি চিহ্ন, গণসংখ্যা নিবেশন সারণী, তার একটা গণসংখ্যা নিবেশন সারণীর একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারলাম। এখন আমাদের এরকম কিছু অনুশীলনিত অঙ্ক আছে, ওগুলো আমরা প্র্যাকটিস করব। সেই ভিডিওগুলো নিয়ে আমরা সামনে হয়তো সেই অঙ্ক নিয়ে সামনে হয়তো কোনো ভিডিও তৈরি করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সামনে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ।